what is actual fitness versus what is bodybuilding. আজকের ডেটে আমার মনে হয় হ্যাপিনেস ইজ ফিটনেস। আমাদের বুঝতে হবে যে ফিটনেসটা কি। প্রথমেই হচ্ছে স্ট্রেংথ, স্ট্যামিনা, পাওয়ার, অ্যাজিলিটি, রিফ্লেক্স, কোঅর্ডিনেশন আর ব্যালেন্স। অ্যাকচুয়ালি কি ওয়েট লিফটিং করলে মেয়েরা সত্যি ছেলেদের মতো মাসেল গেইন করতে পারে? যেটা আমাদের প্রথম শিক্ষা হচ্ছে আমাদের বাম, তারপরে আমরা চলে যাই স্কুলে, তারপরে হাই স্কুল, তারপরে কলেজ। কোথাওই আমরা যা নিয়ে পড়াশোনা করি না কেন, ফিটনেসের ইনভলভমেন্ট কিন্তু খুব কম। ইউরোপে, আমেরিকা, রাশিয়া এইসব জায়গাতে ফিটনেস মানুষের জীবনে খুব বেশি ইনভলভ। সেখানেও তো ফিমেলরা মানে স্ট্রেংথ ট্রেনিং করে, বেশ ভালো অ্যামাউন্ট অফ লিফটিং করে, কিন্তু তাহলে কেন তাদের বডি টোনটা দেখাচ্ছে? সো প্র্যাকটিক্যালি অ্যান্ড সায়েন্টিফিক্যালি নেক্সট 3 মান্থে কি 10 থেকে 15 কিলো ওয়েট লস কি পসিবল? যদি এরকম ক্লায়েন্ট হ্যান্ডেল করো, সে একটা টাইম পর ছাড়বে, রেজাল্ট কিছু আসবে না, তোমার নামে বদনামি হবে। মানুষ দৌড়াতে দৌড়াতে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। আমরা কি সাইলেন্টলি এমন একটা কোনো ডিজিজের মধ্যে দিয়ে যাচ্ছি যেটা আমরা বুঝতে পারছি না? একদম প্রথম আমি বলবো হচ্ছে ব্যাড স্লিপ, সেকেন্ড সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ইনভলভমেন্ট লাইফে, নিজেকে হাইড্রেট না রাখা, প্রপার ফুড রুটিন। বেসিক্যালি ইউথ না, সোশ্যাল মিডিয়াতে বডি বিল্ডার, ফিটনেস ইনফ্লুয়েন্সারদের ফলো করে একটা ভালো চেহারা পাওয়ার জন্য স্টেরয়েড ইউজ করছে। বা ট্রেনার গুলো আন্ডার টেবিল ওয়াইজ বা চুপি সারে লুকিয়ে লুকিয়ে স্টেরয়েড ঠিক বিক্রি করে। আমি কত স্টুডেন্টসদের দেখেছি কিডনির প্রবলেম হয়েছে, ইরেকটাইল ডিসফাংশনের প্রবলেম হয়েছে, টেস্টোস্টেরনের গ্রোথ সাপ্রেস হয়ে গেছে। যদি সরকার এটার প্রতি কোনো স্ট্রিক্ট স্টেপ না নেয়, তাহলে হয়তো এটা। আমরা ফরেন কান্ট্রিতে যেটা দেখি, তো ওরা না অনেক ধরনের ট্রেনিং প্যাটার্ন ফলো করে, সাচ অ্যাজ কিক বক্সিং, ক্রসফিট, ক্যালিস্থেনিক, হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং। যখন আমরা ইন্ডিয়ার ফিটনেসের কথা ভাবি, একমাত্র ওই আয়রন ট্রেনিং নয়তো ওই মেশিন ট্রেনিং এর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। নয় যে ফিটনেস ইন্ডাস্ট্রির মধ্যে এটা কি কোনো এডুকেশন গ্যাপ নাকি কোনো অ্যাওয়ারনেস গ্যাপ? মানুষ এখনো ফ্যাট বার্ন আর মাসেল বিল্ড, ফ্যাট বার্ন মাসেল বিল্ডিং এইটাতেই বেরোতে পারছেন। প্রথমত হচ্ছে আমার বডিটা এরকম কেন, তার কেন এরকম কেন, এই যে কম্পেয়ার করা, এটা সব থেকে ভুল একটা চিন্তাধারা। Welcome Raja to our AR podcast. Thank you for coming. And you are the founder of FRX also. You are fitness coach. So তোমার মুখ থেকে আমরা তোমার ব্যাপারে জানতে চাই। কাইন্ডলি তুমি তোমার ব্যাপারে একটু আমাদের অডিয়েন্সকে একটু বিস্তারে বলো। সো আমি হচ্ছি নামটা রাজা আমার, আর আমি একটা সাধারণ পার্সোনাল ফিটনেস কোচ। 12 বছর অ্যাপ্রক্সিমেটলি ফিটনেস ইন্ডাস্ট্রিতে কাজ করছি অ্যাজ এ ট্রেনার, তারপর কোচ। ট্রেনার আর কোচের মধ্যে কি ডিফারেন্স সেটা গুগল বলে দিতে পারবে ভালো। আর এছাড়াও আমি এফআরএক্স নামক একটা ফিটনেস ইকুইপমেন্ট বা বলা যায় যে ফিটনেস ট্রেনিং ব্র্যান্ডের ফাউন্ডার। এফআরএক্সটা কি একটু তুমি কাইন্ডলি বলো। ওকে, এফআরএক্স হচ্ছে বেসিক্যালি একটা সাসপেনশন ট্রেনিং সিস্টেম অ্যান্ড সাসপেনশন ট্রেনিং ইকুইপমেন্ট। সিম্পলি যদি বলি, এটা আমেরিকার একটা ইনভেনশন ছিল, সেটা আমি ইন্ডিয়াতে রিমডেল করেছি, আবার রিডেভেলপ করেছি। সো বেশ কিছু মুভমেন্টসও বানিয়েছি, এবং এটা একটা এমন ইকুইপমেন্ট যেটা পৃথিবীর যে কোনো জায়গায় যে কেউ করতে পারে। তো সেই জন্যই তোমাকে এফআরএক্স ম্যান বলা হয়। হ্যাঁ, তো এফআরএক্স ম্যান বেসিক্যালি আমাকে রাহুল দা বলে একজন ছিল, আমি তার পুরো পরিচয় দেবো না, সে একজন গণ্যমান্য ব্যক্তির সন্তান এবং সে নিজেও একজন খুব পপুলার মানুষ। তো আমি একদিন পার্কে এফআরএক্স ওয়ার্কআউট করছিলাম, আজ থেকে প্রায় 10-11 বছর আগে। তো তখন ওই রাহুল দা রানিং করছিল, আমাকে দেখতে পায়। সো আমাকে ফট করে এসে এরকম মুখটা বাড়িয়ে আমাকে বলছে, হে ইউ আর এফআরএক্স ম্যান রাইট? সো সেদিন থেকে আমি এই নামটা পছন্দ করেছিলাম। এই নামটা তার ফট করে ইয়ার্কি মেরে বলা, সো ইয়েস এফআরএক্স আমি বানিয়েছি, আমি একটা মানুষ, সো এফআরএক্স ম্যান। তো এফআরএক্স এর কনসেপ্টটা তোমার মাথায় তৈরি করেছিল? আমি ফার্স্ট যদি কথা বলি, এটার কৃতিত্ব এমএমএ এর জন্য। আমি এমএমএ ভিডিও খুব ফলো করতাম, আমি এমএমএ ট্রেনারদের মানে এমএমএ প্লেয়ার্স, এমএমএ কোচেসদের ট্রেনিং ভিডিওসগুলো ফলো করতাম, ওরা কীভাবে ট্রেনিং করে না করে। সো ওই ভিডিওতে আমি ফার্স্ট সাসপেনশন ট্রেনিং এর একটা ভিডিও দেখেছিলাম,
একটা ফাইটার সাসপেন্ডেড রো করছিল, যেটাকে আমি এখন এফআরএক্স রো বলি ব্যাক মাসেলের জন্য। তো তখন ওই জিনিসটা দেখে আমার মনে হচ্ছে যে এটা কি জিনিস, একটা বেল্ট এরকম ট্রেনিং করছে, দারুণ তো বিষয়টা, খুব কুল দেখতে। তো আমি তখন জানতে পারি যে একটা টিআরএক্স বলে একটা কোম্পানি আছে আমেরিকাতে, যারা কিনা এটা প্রথম বানায়, এবং আবিষ্কারকের নাম হচ্ছে রেনলি হ্যাট্রিক। কিন্তু ওদের প্রাইস ভ্যালু এত বেশি ছিল যে আমি নিজেও ওটা কিনতে পারিনি, নাকি কোনোদিন শিখতে পেরেছি। মানে ওই কোর্স আমি করতে চেয়েছিলাম, ইকুইপমেন্টের দাম তখন 30,000, কোর্সের দাম 70,000, সব মিলিয়ে মিশিয়ে বম্বেতে তখন কোর্স হচ্ছে। আমি কলকাতার মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে, কলকাতায় গিয়ে ওই কোর্স করে আসা আমাকে পসিবল ছিল না। সো আমি বানাই জিনিসটাকে নিজেই। 20 টাকায় বানিয়েছিলাম প্রথমবার, 20 টাকার পাতকর দড়ির মধ্যে 10 টাকা পিভিসি পাইপ অ্যাড করে বানিয়েছিলাম। তখন পকেটে অতটুকুই টাকা থাকতো, 20 টাকা। তখন আমার 16 বছর বয়স। তো ওই বানানো, তারপরে ইনভেস্টমেন্ট বাড়তে লাগলো, 20 থেকে 150 থেকে 250 থেকে একদম 800 টাকা। মানে এগুলো আমার ম্যানুফ্যাকচারিং কস্ট বলছি, এখন ম্যানুফ্যাকচারিং কস্টটা বলা যাবে না, মানে এখনের যেটা ম্যানুফ্যাকচারিং কস্ট। তো বেসিক্যালি এখন আমার প্রোডাক্টের প্রাইস হচ্ছে 7,999। ইন্ডিয়াতে খুব কমন। আমরা জেনারেলি ভাবি ফিটনেস মানে জিমে গিয়ে এক্সারসাইজ করা, বডি বানানো, যেটা বাঙালি একটা মেন্টালিটি থাকে, যেটা ইন্ডিয়ান লোকরা বেশিরভাগ ভাবে এই যে জিনিসটা। হোয়াট ইজ অ্যাকচুয়াল ফিটনেস ভার্সেস হোয়াট ইজ বডি বিল্ডিং? ওকে, হোয়াট ইজ অ্যাকচুয়াল ফিটনেস যদি আমি একটা লাইনে, একটা সেন্টেন্সে বলি, আজকে ডেটে আমার মনে হয় হ্যাপিনেস ইজ ফিটনেস। আর পার্থক্যটা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে ফিটনেসটা কি। ফিটনেসের মধ্যে কিছু কম্পোনেন্টস আছে, যেমন আমি অনেক বছর ধরে, এটা প্রায় 8 বছর ধরে লোকজনকে বলছি, যারা আমার কাছে শেখে বা যার সাথে কানেকশন বিল্ড আপ হয়। সো প্রথমেই হচ্ছে স্ট্রেংথ, স্ট্যামিনা, পাওয়ার, অ্যাজিলিটি, রিফ্লেক্স, কোঅর্ডিনেশন আর ব্যালেন্স। এই প্রত্যেকটা কম্পোনেন্ট মিলেই তৈরি হয় ফিটনেস। এবার এই কম্পোনেন্টগুলোর মধ্যে বেশ কয়েকটা হাতে গোনা কম্পোনেন্ট, যেগুলো বডি বিল্ডিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু ফিটনেসের গেমটা হচ্ছে যে হাউ ইউ মুভ। মানে আমাদের জীবনেও কিছু মুভমেন্ট আছে, যেমন পুশ, পুল, থ্রো, রোটেশন, লিফট, হোল্ড, এই কিছু মানে মুভমেন্ট আছে যেগুলো নিয়ে আমাদের জীবন জড়িত। এবার ফিটনেস আমরা করি কেন, ফিটনেসের কাজটা কি? করি এই জন্য যাতে আমাদের এই জীবনের প্রত্যেকটা মুভমেন্ট আর জীবনের প্রত্যেকটা মুভমেন্ট যাতে একসাথে ব্যালেন্স হতে পারে। আর হয়তো অতটা খরচাও সামলাতে পারবো না, একটা ব্যাপার। বাকি যখন থেকে আমি আমার ক্যারিয়ার স্টার্ট করেছিলাম, তো ফিটনেসটাই প্রায়োরিটি থেকেছে। আর একটা ব্যাপার আমি এই প্রফেশনে থেকে দেখেছিলাম যে বডি বিল্ডিংয়ের মধ্যে একটা ব্যাপার থেকেছে যে সিনিয়র হোক কি সে জুনিয়র হোক, যে একটা শো অফের ব্যাপার থেকে থাকে। এবার শো অফ মানেই হচ্ছে যে আমি অপর একটা মানুষকে ভিজুয়াল প্লেজার দেওয়ার চেষ্টা করছি। মানে সে আমাকে দেখে কি ভাবছে, কতটা খুশি হচ্ছে, কতটা আমাকে বড় সড়ো ব্যাপার স্যাপার ভাবছে, সেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে রাদার দেন যে আমি অ্যাকচুয়ালি ভেতর থেকে কি, আমার কি এবিলিটিস আছে, আমি কতটা অ্যাকচুয়ালি লিফট করতে পারি, কত ফ্লেক্সিবল আমার মাসেলস, কতটা হাইড্রেট আমার মাসেলস, আমি মেন্টালি সাইকোলজিক্যালি কতটা ব্যালেন্সড, আরও বেশ কিছু জিনিসপত্র, আমার সাথে মানুষজনের সম্পর্ক কীরকম, আমার বিহেভিয়ার কীরকম, আমার বডি ল্যাঙ্গুয়েজ কীরকম, আমার দাঁড়ানোর স্টাইল কীরকম, আমার হাঁটা স্টাইল কীরকম, আমার মুখের এক্সপ্রেশনস কীরকম। তোমার কথা অনুযায়ী আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ফিটনেস ইজ নট অ্যাবাউট জাস্ট এক্সটার্নাল ভ্যালিডেশন, মানে আমাকে বাইরে থেকে লোকে কতটা মাস্কুলার ভাবছে, রাইট, কতটা চওড়া ভাবছে না, ইন্টারনালি আমি ভেতর থেকে কতটা পিসফুল আছি, একদমই তাই, এবং মাইন্ড আমার সাইকোলজিক্যালি কতটা আমি ব্যালেন্সড আছি, একদমই তাই, একদমই তাই, রাইট, এটাই ফিটনেস। এটাই ফিটনেস। আমরা ইন্ডিয়ান ফিমেলরা বেসিক্যালি ভাবি যে ওয়েট লিফটিং করলে তাদের চওড়া মাসল হয়ে যাবে বা তাদের ছেলেদের মতো দেখতে হয়ে যাবে, যেটা একটা ছেলে জিমে গিয়ে ওয়েট ট্রেনিং করলে যেটা হয়। তার জন্য মেয়েরা জেনারেলি ওয়েট ট্রেনিংটাকে অ্যাভয়েড করে। বাট ওয়েট ট্রেনিং এর অনেক বেনিফিট আছে, সেটা তুমি বলবে ডেফিনেটলি পডকাস্টে। সো অ্যাকচুয়ালি কি ওয়েট লিফটিং করলে মেয়েরা সত্যি ছেলেদের মতো মাসল গেইন করতে পারে? ওকে, সেই জন্যই স্ট্রেংথ ট্রেনিং, যেটাকে মানুষ ওয়েট লিফটিং বলে, বাট ওয়েট লিফটিং এর আলাদা স্পোর্ট, ওয়েট লিফটিং পাওয়ারলিফটিং আলাদা স্পোর্ট। তো আমি রেজিস্ট্যান্স ট্রেনিং বলবো, স্ট্রেংথ ট্রেনিং বলবো, এইটার মাধ্যমে মাসেল বিল্ডিং হয়। একদম সঠিক কথা। শিক্ষা হচ্ছে আমাদের বাবা মা, আমাদেরকে শেখায়। তারপরে আমরা চলে যাই স্কুলে, তারপরে হাই স্কুল, তারপরে কলেজ,
ব্লা ব্লা ব্লা, যা যেভাবে পড়াশোনা এগোচ্ছে কোথাওই আমরা যা নিয়ে পড়াশোনা করি না কেন ফিটনেসের ইনভলভমেন্ট কিন্তু খুব কম ছোট বয়স থেকেই। এবার হচ্ছে যে এই যেহেতু অ্যাওয়ারনেসটা নেই স্কুল কলেজ বা এডুকেশন সিস্টেমে, সেই জন্য মানুষের এইসব জিনিসপত্রের ক্ষেত্রে কনফিউশন অনেক বেশি। কারণ ফিমেলরা বডি বিল্ডিং স্টার্ট করেছে, মোস্টলি ফ্যাট লসের জন্য জিমে যাওয়া হয়, মানে মোস্টলি ফিমেলদের এটাই প্রথম কারণ থাকে যে ফ্যাট লস করতে যাবো। তারপরে স্ট্রেংথ ট্রেনিং হয়তো ভালো লাগে, কারোর ইঞ্চু এলো মাসেল বিল্ড করার পরে। স্ট্রেংথ ট্রেনিং করলে পরে ফ্যাট লস আরো ভালো হবে, মাসেল গ্রো করবে। সেই অ্যামাউন্ট অফ মাসেল যেটা একটা মিথ যে খুব বাল্কি মাসেল হয়ে যাবে, ছেলেদের মতন মাসেল হয়ে যাবে, ওটা গ্রোথ হরমোন ছাড়া পসিবল না। ফিমেলদের বডিতে মানে বেসিক্যালি ফিমেলদের বডিতে ওই হরমোনটাই সেই অ্যামাউন্টে নেই যে ফিমেলরা সেই অ্যামাউন্ট অফ মাসেল বিল্ড আপ করবে। বেসিক্যালি আমি টেস্টোস্টেরনের কথা বলছি। তুমি বলতে চাইছো যে ন্যাচারাল ওয়েতে যদি কোনো মেয়ে জিমে গিয়ে ওয়েট লিফটিং করে, এক্সারসাইজ করে, তাহলে ছেলেদের মতো পসিবল না, কারণ তাদের শরীরে সেই হরমোন ন্যাচারালি পসিবল, ন্যাচারাল প্রোডাকশন হয় না, ন্যাচারালি সায়েন্টিফিক্যালি ন্যাচারালি পসিবল না, পসিবল না। নেচার ফিমেলদের সেরকম বানায়নি। আর বেশ কিছু কান্ট্রি যেমন জার্মানি, রাশিয়া, এইসব জায়গাতে ফিটনেস মানুষের জীবনে খুব বেশি ইনভলভড। সেখানেও তো ফিমেলরা মানে স্ট্রেংথ ট্রেনিং করে, বেশ ভালো অ্যামাউন্ট অফ লিফটিং করে, কিন্তু তাহলে কেন তাদের বডি টোন্ড দেখাচ্ছে, কেন ফ্যাট পার্সেন্টেজ কম বডিতে, কেন সেই লেভেলের ভ্যাসকুলারিটি, সেই লেভেলের অ্যামাউন্ট অফ মাসেলস তৈরি হয়েছে না ছেলেদের মতন? এটা ব্যাপার। মাঝখানে এই সুন্দর একটা কথা বললে, এখান থেকে একটা কথা মনে পড়ে গেল। আমি একটা রিল দেখছিলাম, রিলটা খুব ভাইরাল গেছিল। ওকে, সেখানে টাগ অফ ওয়ার চলছিল বিটুইন ফরেনার ফিমেলস এর মধ্যে আর ইন্ডিয়ান ফিমেলস এর মধ্যে। আচ্ছা, তো দেখা গেল লাস্ট অব্দি যে ভিডিওটা খুব ভাইরাল গেছিল, যে ফরেনার ফিমেলরা জিতেছিল টাগ অফ ওয়ারটা। আচ্ছা, এবং বিভিন্ন পার্সোনাল ট্রেনার যারা ফিটনেস ইনফ্লুয়েন্সার এই ভিডিওটার উপর অনেক নিজস্ব মন্তব্য করেছিল যে কেন ইন্ডিয়ান ফিমেলরা হারলো টাগ অফ ওয়ারটা। তো ওরা বলছিল নাকি প্রথম কথা হচ্ছে প্রোটিন ডেফিসিয়েন্সি ফিমেলদের খাবারে অনেক কম ইন্ডিয়াতে বেসিক্যালি। ওয়ারাজ ফিটনেস যে নিজেকে মেনটেন করার ব্যাপারটা একটা মা হবার পর ফিমেলদের মধ্যে প্রবণতাটা কমে যায় জেনারেলি। যদিও এখন ধীরে ধীরে দেখছি অনেক ফিমেলরা জিমে যাচ্ছে, ইন্টারেস্ট শো করছে এই জেনারেশনে। কোনো ক্লায়েন্ট তোমার কাছে এলো, আইদার ইট ইজ মেল অর ফিমেল হোয়াট এভার, এসে বললো যে স্যার আমি নেক্সট 3 মান্থের মধ্যে আমি 10 কিলো ওয়েট কমাতে চাই, বিকজ আমার নেক্সট 3 to 4 মান্থসে আমার বিয়ে আছে। সো আমি যাতে যদি কোনো জামা কাপড় পরি যাতে আমাকে দেখতে ভালো লাগে, আমি একটু ওবিজ আছি, ওভার 100 কিলো আছি, আমার হাইট হচ্ছে 6 ফুট 2 এরকম। সো অ্যাটলিস্ট আমাকে 90 কিলো তো 80 কিলোর মধ্যে এরকম আসতে হবে, অ্যাটলিস্ট 10 থেকে 15 কিলো কমাতে হবে নেক্সট 3 মান্থসে। আপনি যা বলবেন আমি তাই ফলো করব, ঠিক আছে? সো আপনি বলুন বাই এনি হুক অ্যান্ড ক্রুক, আমাকে বলুন যে আমি কি করে ওয়েট লস করবো। আপনি সাপ্লিমেন্টেশন বলুন, নিউট্রিশন বলুন, ওয়ার্কআউট বলুন, আমি সব করতে রাজি আছি, ঠিক আছে? সো প্র্যাকটিক্যালি অ্যান্ড সায়েন্টিফিক্যালি 3 মান্থে কি 10 থেকে 15 কিলো ওয়েট লস কি পসিবল তার জন্য? ইট ডিপেন্ডস। প্রথম কথা হচ্ছে যে মানে অ্যাজ আ ফিটনেস প্রফেশনাল আমি বলবো যে এরকম যদি ক্লায়েন্টের মাইন্ডসেট থাকে আর যদি তার মেন্টালিটি এখানে স্টাক হয়ে থাকে, সে যদি ইন্ডিয়াতে হয়ে থাকে, জিনিসটা মোস্টলি হয়, একদমই হয়। আমি প্রচুর ক্লায়েন্ট এরকম ফেস করেছি, একদমই হয়। আমার মোস্টলি আমার একদম কেরিয়ার স্টার্টিংয়ে আমার এরকমই ক্লায়েন্টস থাকতো, তারা ফিউ মান্থস করতো ছেড়ে দিত, করতো ছেড়ে দিত। তো হ্যাঁ, ক্লায়েন্ট রিপিট হতো না, এটা একটা পয়েন্ট। এটা পার্সোনাল ট্রেনারদের ক্ষেত্রে বলছি, এরকম ক্লায়েন্ট যদি তুমি হ্যান্ডেল করো, খুব মানে নিজের কথা চিন্তা করে, ইন দ্য সেন্স তুমি যে জায়গাটা নিজের বানাচ্ছ, যে নামটা যতটা খ্যাতি পাচ্ছ, যতটা সুনাম হয়েছে, সেটার জন্য একটু মাথায় রেখে তুমি যদি এরকম ক্লায়েন্ট হ্যান্ডেল করো, সে একটা টাইম পর ছাড়বে, রেজাল্ট কিছু আসবে না। এবার আমি এক্সপ্লেনেশন পড়ে যাচ্ছি, কিন্তু প্রথমত তোমার নামে বদনামি হবে। আচ্ছা, তার আগে একটা কথা বলি, ওয়েট লস আর ফ্যাট লস দুটো কিন্তু আলাদা জিনিস। মানুষ এই দুটোকে সেম মনে করে। কি পার্থক্য? পার্থক্য হচ্ছে যে যখন ওয়েট লস মানে তোমার ওভারঅল বডির ওয়েট লস, তার মধ্যে মাসেলস আছে, তোমার বোনস আছে, তোমার অর্গানস আছে, স্কিন আছে, তোমার শরীরে যা যা আছে সব আছে, সবকিছু মিলিয়ে তোমার বডি ওয়েট।
তুমি চাইছো ফ্যাটটা কমাতে, ফ্যাট লস, কারেক্ট। নাকি তুমি মাসেল লস চাইছো যে আমার মাসেল কমে যাক। আর তাও জেনারেলি যে প্রকারের ফ্যাট থাকে তার মধ্যে 3 প্রকার ফ্যাট বডিতে মানে প্রয়োজনীয়। এক হচ্ছে এসেনশিয়াল ফ্যাট, ভিসরাল ফ্যাট আর স্টাবন ফ্যাট। ব্যাক টু দ্য পয়েন্ট যেখানে ছিলাম, যে 100 কেজি বা মানে 90-95-100 কেজি মানুষ যদি ফ্যাট লস করে, তার 10 কেজি কমানোটা ইজি হবে। জেনারেলি উইকে আমরা 0.5 to 1 কিলোগ্রাম ফ্যাট লস করতে পারি। এটা পসিবল, ন্যাচারালি পসিবল। এবার সেটাই হচ্ছে এই ব্যাপারটাই আবার যদি একটা 75 কেজি মানে মানুষের ক্ষেত্রে ঘটে, তখন তার জন্য কিন্তু একটু টাফ। মানে যত কম ওয়েট হবে, বডি ওয়েট হবে, ফ্যাট লস করা টাফ হবে। হ্যাঁ, কেন কারণ কেন কি সে মানে একটা 75 কেজির মানুষ একটা স্কোয়াট করে যতটা ক্যালোরি বার্ন করছে, বিকজ এটা বুঝতে হবে যে তার বডি ওয়েটটা কতটা, সে কতটা, তার লোড ক্যাপাসিটি কি দাঁড়াচ্ছে, তার ওয়ার্কআউট ভলিউম কি দাঁড়াচ্ছে, রাইট? তো সেই স্কোয়াট অ্যাসপেক্টে যদি আমি বলি 75 কেজির মানুষ যতটা ক্যালোরি বার্ন করবে তার থেকে অনেক বেশি বার্ন করবে একটা 100 কেজির মানুষ, কারণ তার বডি ওয়েটটা 100 কেজি। সে একটা স্কোয়াট করছে তো তার অনেক বেশি মাসেল এঙ্গেজ হচ্ছে, তার অনেক বেশি ক্যালোরি বার্ন হচ্ছে, তার ওয়ার্কলোডটা অনেক বেশি, এটা বুঝতে হবে। সো ওয়ার্কলোড ডিপেন্ড করে আমার ক্যালোরি কত বার্ন হবে। ক্যালোরি যত বেশি বার্ন হবে তত বেশি ফ্যাট লস হবে। প্রায় সোশ্যাল মিডিয়া দেখতে পাই যে মানুষ দৌড়াতে দৌড়াতে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, বা এক্সারসাইজ করতে করতে অজ্ঞান হয়ে মানুষের মৃত্যু হচ্ছে, যেটা জিমের সিসিটিভি ফুটেজে দেখা যায়। তো মোস্টলি মানুষজন বলে এটা নিয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হয়, যার জন্য এই জিনিসগুলো বেসিক্যালি হয়। এবং ইউথরাও এটার শিকার হচ্ছে আজকাল। মানে এটার এই রিলেটেড যে প্রবলেমটা, এটার কোনো বয়সের কোনো ব্যারিয়ার নেই। এবং এটা দেখা যাচ্ছে যে মোস্টলি এটা হচ্ছে শহরের কালচারে, মানে শহরে মানে যেগুলো সিটিজের যে জিমগুলো, এগুলো বেশি দেখা যাচ্ছে। তো আই ওয়ান্ট টু আস্ক ইউ অ্যাজ এ ফিটনেস ট্রেনার, আপনি বলুন যে এই ধরনের ঘটনাগুলো জিমের মধ্যে কেন হচ্ছে? কারণ জিমে তো মানুষ ফিট হতে যাচ্ছে। তো আমরা কি সাইলেন্টলি এমন একটা কোনো ডিজিজের মধ্যে দিয়ে যাচ্ছি যেটা আমরা বুঝতে পারছি না, যেটা আমাদের শরীরে হচ্ছে, এবং সেটাকে আমরা ইগনোর করে যাচ্ছি, যার জন্য এই প্রবলেমটা হচ্ছে? সো আপনি কাইন্ডলি বলুন যে এই ধরনের হার্ট ডিজিজ বা ফেন্ট হয়ে যাওয়া জিমে এক্সারসাইজ করতে, এগুলো কেন হচ্ছে? প্রথম পয়েন্ট, কোথায় দৌড়াচ্ছি সেটা ইম্পর্টেন্ট। দৌড়াচ্ছি মানে তো মাঠে দৌড়াচ্ছি না, ট্রেডমিলে দৌড়াচ্ছি, প্রথম পয়েন্ট। আর ঘটনাগুলো জিমেই কেন ঘটছে, সিটিজে কেন বেশি ঘটছে? এক হচ্ছে যে সিটির যে লাইফস্টাইলটা, মানুষের যে লাইফস্টাইলটা, ওইটা ওভারঅল একটা মানুষ সারাদিনে যা যা অ্যাক্টিভিটি করছে সব থেকে বেশি সে অ্যাক্টিভ থাকে কিন্তু জিমে। এটা তো জিমে যখন মানুষ অ্যাক্টিভ, তো ডেফিনেটলি সেখানে হার্ট রেটটা হাই হচ্ছে, জিমে সব থেকে বেশি হাই হচ্ছে। তো এটা একটা পার্ট, সেটা অফিসে অতটা হচ্ছে না, বা কুকিং করতে করতে অতটা হচ্ছে না, কোনো কাজই এতটা হার্ট রেট এতটা হাই হয় না যতটা জিমে হয়। এটা ক্লিয়ার হলো। আচ্ছা, সেকেন্ড ব্যাপার হচ্ছে যে আমাদের জিমে কিছু জিনিস ফলো করা হয় না। ট্রেনাররা বা জিম ম্যানেজমেন্ট যাই সিস্টেম আছে জিমের, এটা ফলো করে না। এক হচ্ছে যে হিস্ট্রি, মানে হচ্ছে হেলথ হিস্ট্রি। কোনো ক্লায়েন্টের বা স্টুডেন্টের ফ্যামিলিতে কারোর কোনো হার্ট প্রবলেম আছে কিনা, কারোর হার্ট রিলেটেড কোনো भी প্রবলেম আছে কিনা, কারোর কোনো হাই প্রেশার আছে কিনা। এবার দুটো জিনিস বুঝতে হবে, এক হচ্ছে যে হার্ট অ্যাটাক আর কার্ডিয়াক অ্যারেস্ট দুটো সেম জিনিস নয়। কারোর যদি কোনো মানে হার্টের ইস্যু রয়েছে, সে জিমে জানায়নি বা সে নিজেও জানে না, সে হার্ট চেক আপ করায় না। আমাদের এখানে অতটা চল নেই, অ্যাওয়ারনেস নেই, বডি চেক আপের, হার্ট চেক আপের চল নেই। কিন্তু মানুষজন ডেফিনেটলি ওরা অনেক মানে সিরিয়াস এসব বিষয় নিয়ে, এগুলোকে ছেলে খেলা হিসেবে নেয় না। এখানে মানুষের জোশে চলে, রাইট? একটা মুভি দেখে নিল, জোশ পেয়ে গেল, পরের দিন জিমে চলে গেল। সামনে পুজো, জিমে চলে, এটা তো বাঙালি জানেই। সামনে দুর্গাপুজো 2 মাস বাকি, জিমে চলো। ঠিক আছে, অমুক পার্টি, টি শার্ট টাইট করতে হবে, জিমে চলো। ওয়ান্ট টু ইমপ্রেস সামওয়ান, জিমে চলো। ব্রেকআপ হয়েছে, জিমে চলো। মন খারাপ, জিমে চলো। মন খারাপটা আমি মানতে পারি, ঠিক আছে, প্যাশনেট পিপলদের এটা হয়ে থাকে। সামটাইমস একা একা মুড সুইং হয়, মন খারাপ হয়, জিমে যাও, গুড থিং। বাট তোমার যদি
কোনো প্রবলেম থেকে থাকে ইন হিস্ট্রি, সে তোমার যাই বয়স থাক না কেন, যতই হেলদি ফ্যামিলি থেকে তুমি বিলং করো না কেন, একটা চেক আপ করে অন্তত সেখানে ট্রেনার থাকে। ট্রেনারকেও বলছি আমি, কোনো ক্লায়েন্ট নতুন নবিশকেও বলছি যে একটা বডি চেক আপ করে একটা প্রপার রেজাল্ট নিজের বডিটাকে বুঝে তারপর ট্রেনিং নিজের জীবনে ইনক্লুড করো। আর এইসব জিনিসপত্র অ্যাক্সিডেন্টসগুলো কাদের দায়িত্ব, এটা প্রথমত সেই ক্লায়েন্টের থেকেও বেশি দায়িত্ব কিন্তু জিমের থেকেও বেশি দায়িত্ব সেই ট্রেনারের। সেই ট্রেনার যখন কোনো একটা ক্লায়েন্টের রেসপন্সিবিলিটি নিচ্ছে তখন পুরোপুরি কমপ্লিটলি প্রপারলি প্রফেশনালি নিক, তাহলেই প্রবলেমসগুলো কমবে, বন্ধ হবে। বাকি আরও কিছু কারণ আছে, ব্যাড লাইফস্টাইল, তার মধ্যে একদম প্রথম আমি বলবো হচ্ছে ব্যাড স্লিপ কোয়ালিটি। সেকেন্ড, সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ইনভলভমেন্ট লাইফে। থার্ড হচ্ছে নিজেকে হাইড্রেট না রাখা। ফোর্থ হচ্ছে প্রপার ফুড রুটিন আর স্ট্রেস ম্যানেজমেন্ট। এই কয়েকটা পয়েন্ট আছে, এইগুলোর সাথে কিন্তু এই ইস্যুটা একটা বড় রিলেশন আছে। বাকি আমরা অনেক এইগুলো আপনি যে তুমি যে কথাগুলো বললে, যেমন স্ট্রেস, ফুডিং, লাইফস্টাইল, এগুলোর সাথে স্লিপ কোয়ালিটি, হরমোনাল ব্যালেন্স, একটা পয়েন্ট হরমোনাল ব্যালেন্স, এগুলোর সাথে ওই হার্ট অ্যাটাকের একটা বড় মেজর সম্পর্ক আছে। আজকালকার দিনে বাইরে থেকে নিজেকে ফিট লাগলো, দেখতে ফিট লাগলো, ইট ডাজন্ট ম্যাটার কি তুমি জিমে যাচ্ছ বা ওয়ার্কআউট করছো। এখনকার দিনে ফিটনেসটা খালি বাইরের ওই মাসেল বিল্ডিং এর মধ্যে সীমাবদ্ধ না, মানে তোমাকে ওভারঅল ফিট থাকতে হবে, মানে ইন্টারনালিও তোমাকে ফিট থাকতে হবে যাতে তোমার হার্ট হেলথ ঠিক থাকে তোমার কথা অনুযায়ী, প্লাস তোমার যাতে লাইফের স্ট্রেসটা তুমি ম্যানেজ করতে পারো বেটার, প্লাস তুমি যাতে ফুড কোয়ালিটি বেটার থাকে, মানে তোমাকে একটা ব্যালেন্স লাইফ লিড করতে হবে ফিটনেস মেনটেন করতে গেলে। ফিটনেস ইজ নট অল অ্যাবাউট জাস্ট জিমে গিয়ে এক্সারসাইজ করা, ইটস নট অ্যাবাউট লুকিং। এবং আমরা বেসিক্যালি শহরে আরবান কালচারে থেকে, অ্যাকর্ডিং টু ইউর কনভারসেশন, আমরা ইগনোর করছি এই জিনিসগুলো, নিজের হেলথটাকে ইগনোর করছি এবং নিজের হার্ট হেলথটাকে ইগনোর করছি। আমরা দেখছি না যে আমরা কি খাওয়া দাওয়া খাচ্ছি, কতটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি। সেগুলো মনিটর করার জন্য কি স্মার্ট ওয়াচগুলো আছে যেগুলো, সেগুলো কি ইউজ করা উচিত? অ্যাপেল ওয়াচ বগেরা এগুলো যে ডিভাইসেসগুলোই আছে অ্যাভেলেবেল, আমি পার্সোনালি ইউজ করিনি, তো আমি সাজেস্ট করবো না যে কেউ করুক, কিন্তু জিনিসটা খারাপ না। ওখান থেকে একটা অ্যাজাম্পশন আসে, একটা অ্যাপ্রক্সিমেট জিনিস আমরা জানতে পারি। যদি একদম প্রথম সময় থেকে বলি, মানুষ যবে থেকে জীবন জীবিকা শুরু করেছে, ফিটনেস কিন্তু ওভারঅল ছিল, জীবনে খাটনি ছিল, কাজকর্ম ছিল, সাইকোলজিক্যাল পিস ছিল, মানুষ একে অপরের সাথে মিশতো, ভালো ছিল মানুষ যবে থেকে আইসোলেট হতে শুরু করলো, মানুষ নিজের শুধু লুকিং এর পেছনে, মানে আমার কেমন দেখতে লাগছে সেটা থেকে বেশি, মানে সেটা বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। আমি কি ফিল করছি সেটা ইম্পর্টেন্ট নয় আজকের ডেটে। তো আমি প্রচুর মানুষ এরকম দেখেছি, আমি অনেক বলিউড অ্যাক্টরদেরও দেখেছি। টলিউড অ্যাক্টরদের তো কথা নয়, বাদ দিলাম, বলিউড অ্যাক্টরদের কথা। আমি পার্সোনালি একজনকে আমার খুব ভালো লাগে টলিউডে, আমি পার্সোনালি ওনার নাম মেনশন করতে চাইবো, ওনার পারমিশন ছাড়াই। ওনার নাম হচ্ছে টোটা রায়চৌধুরী, আমি বিশাল বড় ফ্যান ওনার। টলিউডে যদি ফিটেস্ট কেউ থাকে, ফিটেস্ট অ্যাক্টর টোটা রায়চৌধুরী, আর কেউ না। উনি তো একটা সময় মার্শাল আর্ট ছিল, উনি মার্শাল আর্ট, ব্ল্যাক বেল্ট, উনি সিক্স প্যাক নিয়ে এসছে টলিউডে। এই মানে পলিটিক্সের জন্য আরো যেসব বাজে বিষয়গুলো হয় ইন্ডাস্ট্রিতে, সেই জন্য উনি যেই জায়গাটা উনি ডিজার্ভ করেন ওটা উনি পেলেন। এটা হচ্ছে কি, মানুষ এদেরকে ফলো করে, এরা মিথ্যেগুলো সেল আউট করছে, এই লুকসটাকে সেল আউট করছে, ওই সেম কথা চলে যাচ্ছে। রেজাল্টটা দেখতে পাচ্ছি, প্রসেসটা দেখতে পাচ্ছি না। এবার প্রসেসটা যেহেতু আমরা জানি না, তাই এগুলোকে বিলিভ করে নিচ্ছি আর নিজেদেরকে কম বলে মনে করছি। হু নোস, যে অ্যাক্টরটাকে তুমি দেখছো যে দেখতে খুব ভালো, দেখতে খুব স্ট্রং, হু নোস তুমি তার থেকে স্ট্রং। একটা ইম্পর্টেন্ট কথা বলো, আজকাল এই ভেগান ডায়েট, এই কনসেপ্টটা খুব ছড়াচ্ছে আজকাল এবং খুব পপুলার হচ্ছে। কেউ যদি এক্সারসাইজ করে, রেগুলার ব্যায়ামের মধ্যে দিয়ে থাকে এবং সে নিজের আইদার মাসেল বিল্ড করতে চায় না তো ফ্যাট লস করতে চায়, এটাই মেজরলি গোল থাকে মোস্টলি, মাসল বিল্ডিং আর ফ্যাট লস, ওভারঅল ফিটনেস, রাইট, এই দুটোই গোল থাকে। কারেক্ট। এবার তোমার কাছে দুটো পার্সন এলো ট্রেনিং করতে, একজন হচ্ছে ভেগান, ঠিক আছে, আর একজন হচ্ছে নন ভেগান। সো তোমার কাছে দুজনেই ট্রেনিং করছে ডে 1 থেকে, সো ডে 30 তুমি কার বডিতে বেটার ট্রান্সফরমেশন দেখবে? মানে এগুলো কন্ট্রোভার্সির পার্ট। যাই হোক, আমি বলি বিষয়টা, দেখো
যদি দুটো ক্লায়েন্ট আমার কাছে আসে, তাদেরকে যদি আমি বলে দিই, জাস্ট কথার কথা বলছি, সাজেশন যে আমি সাজেস্ট করলাম দুজনেরই বডি ওয়েট 70 কেজি, ওকে, .70 কেজি। এবার আমি দুজনকে বললাম যে তোমাদেরকে এভরিডে অন্তত পক্ষে 80 গ্রাম অফ প্রোটিন কনজিউম করতে হবে, ঠিক আছে? এটা প্রথম আমি বলে দিলাম দুজনকে। আচ্ছা, এবার দুজনে কনজিউম করছে 80 গ্রাম অফ প্রোটিন। এবার সে কি সোর্স দিয়ে করছে সেটা কিন্তু বডি বোঝে না, মাসলস অতটা বোঝে না। আরেকটা পার্ট আছে, আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আছে, পরে বলছি। এবার হচ্ছে যে হয়তো দেখা গেল দুজনের রেজাল্ট অলমোস্ট সেম। এবার দুজনের অ্যানাটমি সেম নয়, দুটো মানুষের অ্যানাটমি আলাদাই হতে পারে। কেউ হয়তো একটোমরফিক, আরেকজন হয়তো এন্ডোমরফিক হতেই পারে, বা মেসোমরফিক, যাই হোক। তিন রকমের বডি টাইপ হয়, একটোমরফিক, মেসোমরফিক, এন্ডোমরফিক। তিন রকম বডি টাইপে তিন রকম বৈশিষ্ট্য, এটার অনেক বড় একটা পার্ট। তো মোস্টলি একটোমরফিক স্ট্রাকচার তিন রকমের হয়, অলদো এদের বৈশিষ্ট্য আলাদা আলাদা হয়। সবকটা বডি টাইপের ফ্যাট গেইন, ফ্যাট লস, মাসল বিল্ডিং, মাসল লস, ডাইজেশন, মেটাবলিজম, সবকটা জিনিস, মুভমেন্ট, মাসল স্টিফনেস, রিকভারি, ওয়ার্ম আপের টাইমিং, ওয়ার্কআউটের মানে ওয়ার্কলোড, সবকটা জিনিস সেম হয় না। সবকটা অ্যানাটমির বৈশিষ্ট্য আলাদা, ফাংশনস, ফিচার্স আলাদা। তিনটে বডি টাইপের একদমই আলাদা। মানে যেটা ইয়োগাতে বলে কি ভাতা, পিত্তা, খাপা, এরকম একটা কিছু বলে। আমার পার্সোনালি ইয়োগাতে আমার খুব একটা নলেজ নেই, তো আমি ইয়োগা ইনস্ট্রাক্টরও না, তুমি ইয়োগা নিয়ে কথা বলতে পারবো না। আমি একজন সাধারণ ফিটনেস কোচ। তো ভেজ যদি কেউ খাচ্ছে, আমি যার যেটা চয়েস সেটা খেতে পারে, কিন্তু নন ভেজে কি টাইমটা কম লাগে। আমার যে অ্যামাউন্ট অফ নিউট্রিশন প্রয়োজন সেই জিনিসটা প্রসেস করতে, মানে প্রসেস মানে আমি জিনিসটাকে কেনা থেকে বানানো, টু খাওয়া, টু ডাইজেস্ট, পুরোটাই বলছি। তো বডির মধ্যে সেটাকে মানে বডির মধ্যে সেই নিউট্রিশনগুলোকে ছড়ানো, সব পুরোটাই বলছি। নন ভেজে কিন্তু টাইমটা একটু কম লাগে, আর ভেজের মধ্যে টাইমটা লাগবে একটু বেশি। তোমায় কোয়ান্টিটিও বেশি খেতে হবে, রাইট? যদি আমি ভেজ প্রোটিন সোর্সের কিছু কথা বলি, মানে ভিগান প্রোটিন সোর্স, সবাই গিয়ে বলবো সোয়াতে সব থেকে বেশি, অ্যাপ্রক্সিমেটলি মোর দেন 50 to 52 গ্রাম মতন তো থাকে সোয়াতে প্রোটিন। তো সোয়া আছে, টোফু আছে, এত রকম ডালের অপশনস আছে, কিনোয়া আছে। বলা হয় সোয়া খেলে নাকি ওই ছেলেদের হরমোনাল ইস্যু হয়। হ্যাঁ, এটা একটা মিথ, খুব পপুলার হয়েছিল। মিথটা হচ্ছে এটা অবশ্যই মিথ। কেন কি সেই অ্যামাউন্ট অফ সোয়া একদিনে খাওয়া পসিবলই না, যতটা খেলে পরে ওই মেল বুবস তৈরি হতে পারে, অথবা ফিমেলদের ক্ষেত্রে ফ্যাট পার্সেন্টেজ বডিতে খুব বেশি বেড়ে যেতে পারে। সেটা হচ্ছে অন্তত পক্ষে একদিনে নিয়ার অ্যাবাউট 1 কেজি। অত কে সোয়াবিন খায় একদিনে? পারবে না, পসিবল না অতটা খাওয়া। একদিনে একটা মানুষ 100 থেকে 150 গ্রাম সয়াবিন খাবে, এনাফ, ওর বেশি প্রয়োজন নেই। তো আর যদি কেউ রেগুলারলি সয়াবিন খায়, কোনো অসুবিধা নেই, 100-150 গ্রাম খাবো না, কোনো প্রবলেম কি আছে? কোনো অসুবিধা না, কোনো প্রবলেম হবে না। ট্রেন ওয়েল, আর ওটাকে বেশ ভালো করে বানাও, ভালো করে ডাইজেস্ট করো। সয়াবিন ডাইজেস্টের সময় লাগে, তো ওটাকে সো ইট ডাজন্ট ম্যাটার ভেজ কি নন ভেজ ফলো করছে, আলটিমেটলি বডি রিকোয়ার্ড প্রোটিন, কার্বোহাইড্রেট এন্ড ফ্যাট। হ্যাঁ, শুধু বডির যদি কথা বলি, আমি মাইন্ডের ব্যাপারটা এখানে রাখলাম না, শুধু বডির কথা বলি, সেম রেজাল্ট আসতে পারে, অলমোস্ট সেম রেজাল্ট পাবে। ফিটনেস ইন্ডাস্ট্রিতে বা ফিটনেস এর মধ্যে আমরা দেখতে পারি যে মানুষজন, বেসিক্যালি ইউথরা, সোশ্যাল মিডিয়াতে এইসব বডি বিল্ডার, ফিটনেস ইনফ্লুয়েন্সারদের ফলো করে তাদের ভিডিও দেখে ইনফ্লুয়েন্স হয়ে রাতারাতি বডি বানানোর জন্য বা একটু ফাস্ট করার জন্য প্রসেসটা, একটা ভালো চেহারা পাওয়ার জন্য স্টেরয়েড ইউজ করছে বা ইনজেকশন বা মেডিসিন ইউজ করছে, যার জন্য মোস্ট অফ দ্য ইয়াং পিপল দেখা যাচ্ছে ডেথ হচ্ছে। সো বিগত কিছু বছর অনেক ডেথ দেখা গেছে। কারেক্ট, বেঙ্গল ফিটনেস ইন্ডাস্ট্রিতে প্রচুর ডেথ হয়েছে। সো আমি যদি কোশ্চেনটা তোমাকে করি, সো এই স্টেরয়েড ইউজটা কতটা হার্মফুল এটা শরীরের জন্য, এবং অ্যাজ এ ফিটনেস ট্রেনার, অ্যাজ এ ফিটনেস কোচ, যারা ইউথরা এই পডকাস্টটা দেখছে, সো তাদের তুমি কি মেসেজ দিতে চাও প্রিসাইজ ভাবে, যে এটার প্রতি কি সচেতনতা থাকা উচিত, যদি নিতে হয় তাহলে কোন সময় গিয়ে নেওয়া উচিত জিনিসটা, কাদের নেওয়া উচিত? প্রথমত আমি মানে
স্টেরয়েড জিনিসটার প্রথম থেকেই এগেনস্টে থেকেছি, প্রথম থেকেই। আমি আবারও বলছি, বডি বিল্ডিং করিনি, তার এটাও একটা অনেক বড় কারণ। কেন কি, যখন একদম স্টার্টিং মানে আমার কেরিয়ার, মানে জাস্ট 1-2 বছরই হয়েছে ফিটনেস ক্যারিয়ার এসেছি, তখন একটা মাথায় ছিল যে কোন দিকে নিজের পাথটাকে নিয়ে যাব। শুধু কোচিং নিয়ে থাকবো, নাকি বডি বিল্ডিং এ কম্পিট করবো, নাকি কোনো একটা পার্টিকুলার ফিটনেস রিলেটেড স্পোর্টে যাব। তো বিষয়টা হচ্ছে, আজ থেকে 10-12 বছর আগে যে লেভেলের স্টেরয়েডের প্রচারটা ছিল, যে লেভেলে বডি বিল্ডিং কম্পিটিশন অর্গানাইজ হতো, আর যে লেভেলে বডি বিল্ডার্স তৈরি হতো, তার থেকে অনেক বেশি পরিমাণ এখন বেড়ে গেছে, প্রথম পয়েন্ট। সেকেন্ড হচ্ছে যে এই যে ইনফ্লুয়েন্সার যে বিষয়টা, এই যে সাবজেক্টটা, এই যে এলিমেন্টটা, এই ইনফ্লুয়েন্সার্স মানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স, এদের হাতে অনেকটা এখন গেম। মানে এরা গেমটাকে অনেকটা চালনা, গেম মানে ইন্ডাস্ট্রির কথা বলছি, কিছু ক্ষেত্রে এরা বা অনেকটা ক্ষেত্রে এরা চালনা করছে। কেন কি, এরা পপুলার থেকে লোকজন দেখছে। বিষয়টা হচ্ছে যে ওই সেই ভিজুয়াল প্লেজারের দিকে প্রথম কথাটা যাচ্ছে, যে দেখতে ভালো হতে হবে, দেখতে ভালো হতে হবে। আর একটা কথা আমি বলি, এটা খুবই ফ্যাক্ট, এটাকে অমান্য করতে পারবে না। কারোর বডি পৃথিবীতে বেস্ট বডি হতে পারে না। তো এখানেই এই রেসটা এখানেই বন্ধ, যদি এই মেন্টালিটি ওয়াইজ যাই, প্রথম মানে বোঝার জন্য। প্রথম সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে যে তো কোনো স্টেরয়েড তো কোনো স্পোর্ট অ্যালাউ করে না। প্রথম কথা, কোনো স্পোর্টই অ্যালাউ করে না ডোপিংটা। মানে অলিম্পিকে যেগুলো যে স্পোর্টগুলো খেলা হয় সেগুলো তো করে না। আচ্ছা, আর যে স্পোর্টগুলোতে অ্যালাউ হয় স্টেরয়েড ইউজ হয়, ওদের অ্যান্টি ডোপিং কমিটি আছে অলিম্পিকের। রাইট। তো যেই স্পোর্টগুলোতে ডোপিং হয় সেই স্পোর্টসগুলো এখন অলিম্পিকে পৌঁছতে পারছে না। এবার বিষয়টা হচ্ছে স্পোর্টসের নাম বলো যেগুলো ডোপিং হয় এবং যেগুলো অলিম্পিকে পৌঁছাতে পারছে না। একটা তো এটাই বডি বিল্ডিং, আর্ম রেসলিং বলতে পারো। আর্ম রেসলিং, ওকে, আর্ম রেসলিং হয় ডোপিং। হ্যাঁ, আর্ম রেসলিং হয় ডোপিং। 17 থেকে 20 অবধি যে এজটা, এই এজটার একটা লুকিং, মানে দেখতে মাস্কুলার হতে হবে, দেখতে ভালো হতে হবে, অমুকের থেকে ভালো বডি বানাতে হবে, এই মেন্টালিটিটা থাকে। মানে সোশ্যাল একটা ভ্যালিডেশন চলে আসে, মানে ইনফ্লুয়েন্স তো এভাবে, ইনফ্লুয়েন্স যা দেখছে তাই শিখছে, সবাইকে দেখছে। কারণ মানুষ তো বডিটা দেখে জাজ করে, কারণ কি কতটা মাস্কুলার ওটা থেকে জাজ করে যে সে কত ভালো ফিটনেস প্রফেশনাল, ওর কোচ আর ট্রেনার ও ইনস্ট্রাক্টর। ট্রেনার্সরা এটার ফায়দা তোলে। কিভাবে তোলে? দেখছে কোনো ভালো পয়সাওয়ালা ঘরের ছেলে মেয়ে, ছেলের ক্ষেত্রে বেশি হয় যে সে এফোর্ড করতে পারবে স্টেরয়েডটা। বেসিক্যালি এটা তো একটা বড় বিজনেস। এবার মোস্টলি বেশিরভাগ ট্রেনারদের মানে ক্ষেত্রেই জিম তো প্রমোট করে না স্টেরয়েডকে, বা ট্রেনার গুলো আন্ডার টেবিল ওয়াইজ বা চুপি সারে লুকিয়ে লুকিয়ে স্টেরয়েড ঠিক বিক্রি করে। এখনো হচ্ছে, বহু বছর ধরে হচ্ছে। এবং যদি সরকার এটার প্রতি কোনো স্ট্রিক্ট স্টেপ না নেয়, তাহলে হয়তো এটা আরো ছড়াবে, এটা থামবে না। এটা একটা ব্যাপার। এবার ব্যাপার হচ্ছে যে এটা নেবার পরটা কি হয়। আমি কত স্টুডেন্টসদের দেখেছি কিডনির প্রবলেম হয়েছে, রিয়েলি আমি দেখা করছি ওদের সাথে, কিডনির প্রবলেম হয়েছে, অনেকের ইরেকটাইল ডিসফাংশনের প্রবলেম হয়েছে, অনেকের টেস্টোস্টেরনের গ্রোথ সাপ্রেস হয়ে গেছে। মেইনলি কি হয়, যখন আমরা গ্রোথ হরমোন ইনজেক্ট করি, তো আমাদের বডিতে যে মাসেল প্রোটিন সিনথেসিস সেটা একটু ইন্টেন্সলি ইনক্রিজ হয়ে যায়। তো বডির তখন মনে হয় কি, বডি তখন ফিল করে যে আমি এনাফ টেস্টোস্টেরন পাচ্ছি, তো আমার যে মানে ন্যাচারাল ফাউন্ডেশন মানে ন্যাচারাল প্রোডাকশনটা ওটা আমি একটু কমিয়ে দিই, আমার বেশি প্রোডাকশনের প্রয়োজন নেই। তো সেই জিনিসটাই অভ্যাস হেতু যখন সাইকেল এন্ড হয়, তারপরেও বডি ওই কিছু কিছু ক্ষেত্রে, কারণ বেশিরভাগের বডি, বা এটা বলা ঠিক আছে কিছু কিছু কেসেসের ক্ষেত্রে তাদের বডি যে টেস্টোস্টেরন ন্যাচারাল প্রোডাকশন সেইখানেই সীমিত থেকে যায়, মানে তার বেশ মানে যে ন্যাচারাল গ্রোথ সেটা সাপ্রেস হয়ে যায়। মনে আমি বেশ কিছু ফিমেলদেরও দেখেছি, তারা গ্রোথ হরমোন নেয়, পিসিটি করায় না, আর তারা বলে যে আমি তো ফাইন আছি, আমি তো একদম ঠিক আছি।
এবং মানে প্রমোট Female-দের করে। ক্ষেত্রে কি ইস্যু হতে পারে গ্রোথ হরমোন দিলে? ফিমেলদের ক্ষেত্রে আমি বেশ কিছু জিনিস দেখেছি। এক হচ্ছে যে তাদের গলার ভয়েস, বডি স্ট্রাকচার এবং ফেশিয়াল মাসেলস এর মধ্যে বা ফেস স্ট্রাকচারের মধ্যে একটা চেঞ্জ আসে, এবং এই চেঞ্জটা কিন্তু মানে পার্মানেন্ট হয়ে যায়। আমি বলছি ফিমেলদের ক্ষেত্রে আরো বেশ কিছু প্রবলেম হয়। এই তিনটে প্রবলেম তো প্রথমেই যেটা চোখে দেখা যাচ্ছে, যেগুলো চোখে দেখা যায় না সেটা হচ্ছে যে পিরিয়ডস এর একটা মানে পিরিয়ডস এর যে রুটিনটা, সাইকেলটা সেটা ব্রেক হয় বা সেটা মানে ইমব্যালেন্স হয়। আচ্ছা, প্রেগনেন্সিতে প্রবলেম হওয়ার চান্সেস থাকতে পারে। আচ্ছা, আর হচ্ছে যে আমাদের হার্ট, কিডনি, লিভার যেসব ইসেনশিয়াল অর্গানস গুলো আছে সেগুলোর ক্ষেত্রে একটা সিরিয়াস ইস্যু হওয়ার চান্সেস থাকে। আরো বেশ কিছু প্রবলেম আছে, বাট এইগুলো মেনলি। আর একটা ব্যাপার সাইকোলজিক্যাল ডিসব্যালেন্স, এটা বারবার আমি বলছি, সাইকোলজিক্যাল ডিসব্যালেন্স, একটা চিড়চিড়াপন, একটা বিরক্তিপনা আসে। এটা মেলের ক্ষেত্রে হয়, ফিমেলদের ক্ষেত্রে হয়। তাদের যখন সাইকেল চলে তাদের মাইন্ড খুব মানে মোস্টলি ডিস্টার্ব থাকে। আমরা ফরেন কান্ট্রিতে যেটা দেখি, যখন আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করি বা ইউটিউব চ্যানেল কারো ফলো করি, তো ওরা না অনেক ধরনের ট্রেনিং প্যাটার্ন ফলো করে, সাচ অ্যাজ কিক বক্সিং, ক্রসফিট, ক্যালিস্থেনিক এবং ভ্যারিয়াস ট্রেনিং প্যাটার্ন, হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং, এগুলো। বাট যখন আমরা ইন্ডিয়ার ফিটনেসের কথা ভাবি বা জিম ট্রেনিং যেটা ট্র্যাডিশনাল, তো সেটা আমার মনে হয় আমরা একমাত্র ওই আয়রন ট্রেনিং নয়তো ওই মেশিন ট্রেনিং এর মধ্যেই সীমাবদ্ধ রয়েছি। তো তুমি অ্যাজ এ ফিটনেস এক্সপার্ট, তোমার কি মনে হয় যে ফিটনেস ইন্ডাস্ট্রির মধ্যে এটা কি কোনো এডুকেশন গ্যাপ নাকি কোনো অ্যাওয়ারনেস গ্যাপ আছে, যার জন্য আমরা একমাত্র এই বাধাহারা কয়েকটা ট্রেনিং প্যাটার্নের মধ্যে এখনো সীমাবদ্ধ রয়েছি? পয়েন্ট পরে, তার আগে বিষয়টা হচ্ছে যে মানুষ এখনো তো মানে যদি বলি বেসিকটাকেই কমপ্লিট করে উঠতে পারলো না। মানে মানুষ এখনো ফ্যাট বার্ন আর মাসেল বিল্ডিং এইটাতেই বেরোতে পারছে না। আর তো এই দেখনদারির যে সাইকোলজিটা, ওইটাকে মানুষ যতদিন না পেরোতে পারছে ততদিন তাদের ক্ষেত্রে এই আরো ফিটনেসকে আরো এক্সপ্লোর করার যে সাবজেক্টগুলো বলা হচ্ছে, যেমন ক্যালিস্থেনিক্স, ক্রসফিট, ফাংশনাল ট্রেনিং, স্ট্রেংথ কন্ডিশনিং, HIIT, টাবাটা, মানে ক্রসফিটে তো প্রচুর রকম সেগমেন্ট আছে ট্রেনিং করার। তারপরে বুট ক্যাম্প, যোগা, এরিয়াল যোগা, অ্যাকোয়া যোগা, আমি বলছি যে সবকিছু করো, ম্যারাথন দৌড়াও, সাইকেল চালাও, রক ক্লাইম্বিং করো, সুইমিং করো, যা যা মনে হয়। এবার কিন্তু মানুষ ওই আনহ্যাপি মুড থেকে যদি না বেরোয়, এবার প্রথমত হচ্ছে আমার বডিটা এরকম কেন, তার কেন এরকম কেন, এই যে কম্পেয়ার করা, এটা সব থেকে ভুল একটা চিন্তাধারা। কখনোই নিজেকে অন্য কারোর সাথে কম্পেয়ার করতে নেই, বিকজ আমরা সবাই ইন্ডিভিজুয়ালি, কেউ না সবাই আমরা স্পেশাল, প্রত্যেকেই আলাদা। তো এটা প্রথম ভুল, যে কম্পেয়ার করা, যে আমি কেন মোটা হয়ে যাচ্ছি, সে কেন রোগা, মানে এই নিজের ফ্যাট পার্সেন্টেজ ওর মাসেল ডেন্সিটি আর মাসেল পার্সেন্টেজটা কম্পেয়ার করাটা বন্ধ করা উচিত। নিজেকে চেনো, নিজের ওয়ার্কআউট গুলোকে গ্রাফ ওয়াইজ বোঝো, কিভাবে ওয়ার্কআউট ক্যালকুলেট করতে হয়, ফিটনেস কিভাবে ক্যালকুলেট করতে হয় সেগুলো শেখো। এখন সবকিছু অ্যাভেলেবেল, AI আছে, গুগল আছে, এগুলো ইউজ করো, ভালো কোচকে হায়ার করো। আর এই মানে যারা এই ভিডিওটা দেখছে, আমি মানে সবাইকেই বলছি, মানুষকে বলছি যে এই লুকসের এই স্ট্রেসটা থেকে বেরাও, এনজয় করো ফিটনেসটাকে। তো যতদিন না এনজয়মেন্ট আসবে, এই জিনিসগুলো ইন্ডিয়াতে আসতে আরো হয়তো 50 বছর লেগে যাবে। আমরা অন্যান্য ডেভেলপ কান্ট্রিতে যেটা দেখতে পাই, যেমন চায়না, আমেরিকা, জার্মানি, এসব কান্ট্রিতে আমরা দেখতে পারি ফিটনেস কোচ বা ফিটনেস ট্রেনিং এই প্রফেশনটাকে খুব রেসপেক্ট করা হয়। রাইট। বাট হোয়ারাজ ইন্ডিয়াতে এই প্রফেশনটার এখনো সেই লেভেলের রেসপেক্ট হয় না। ইভেন আমরা যদি কেউ কাউকে যদি বলি উনি তো একজন ফিটনেস ট্রেনার, উনি একজন ফিটনেস কোচ, তো মানুষজন ভাবে আচ্ছা উনি কি ওই মাসাজ করান বা জিম ট্রেনিং করান, ওই আয়রন তোলান, এরকম একটা উত্তর থাকে। এবং পেরেন্টসরাও নিজেদের বাচ্চাদের অতটা এনকারেজ করে না যে না বাবা, তুই যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার বলে একটা প্রফেশন হয়, রেসপেক্টেড প্রফেশন, সেরকম আমার ছেলেকে আমি ফিটনেস ট্রেনার বানাবো, এই মাইন্ডসেটটা আমাদের থাকে না। সো কেন এটা কি এডুকেশন অ্যাওয়ারনেসের জন্য, মানে ল্যাক অফ অ্যাওয়ারনেস,
নাকি এই প্রফেশনটায় অতটা ইনকাম অপরচুনিটি নেই? তো আমার মনে হয় যে ল্যাক অফ প্রফেশনালিজমের জন্য এটা হচ্ছে। যদি ট্রেনার কোচেস ক্লায়েন্টদের সাথে স্টুডেন্টদের সাথে পার্টি করে তার রেসপেক্টটা কোত্থেকে পাবে? ওকে, ট্রেনারও লোডেড, স্টুডেন্ট ক্লায়েন্টও লোডেড, স্যাটারডে নাইট, হ্যাঁ এরকম হয়, এরকমই তো হয়। যারা পয়সালা ক্লায়েন্ট মোস্টলি তারা, এবং ট্রেনাররাও এরকমই, যারা পশ ক্লায়েন্ট পায় মোস্টলি তারা ওদের সাথে পার্টি করে, তাদের ফ্রেন্ড হতে চায়, বাডি হতে চায়, কোচ আর হয়ে থাকতে পারে না, অ্যাফেয়ার করে নেয় ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্টের থেকে মোটা টাকা ধার নিয়ে নেয়, লটস অফ থিংস করে, ক্লায়েন্টদেরকে ভুলভাল জিনিস বিক্রি করে দেয়। ভুলভাল জিনিস বলতে কি? ভুলভাল জিনিস, সাবস্টেন্সের কথা বলছি আমি 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 মেডিসিন, স্পোর্টস মেডিসিনের কথা বলছি, বাট আমি স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট বা এক্সপার্ট কোনোটাই নয়, নাকি আমি একটা প্রপার নিউট্রিশনিস্ট, আমি জাস্ট ফিটনেস কোচ। সো আমি যতটুকু রাইট আছে অতটুকুই বলবো। তো হ্যাঁ, এই জিনিসগুলো হয়, আমি দেখেছি এরকম ট্রেনারদের, এরকম টাইপের ট্রেনার। তারপরে জিমের যদি কথা বলি, এটা তো পার্সোনাল ট্রেনিং এর কথা হয়ে গেল, চলো জিমের যদি কথা বলি, কোনো ফিমেল, দেখো হিউম্যান স্পিসিস বলতে গেলে যত প্রাণী পৃথিবীতে, মানুষের মধ্যে ফিমেলরা সুন্দর, অ্যাট্রাকটিভ, ভগবান বানিয়েছে, নেচার বানিয়েছে, ঠিক তো, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল। তো ফিমেল যখন আসছে, মোস্টলি আমি ট্রেনারদের দেখেছি ফিমেল দেখে মানে তাকেই সে গাইড করছে, তাকেই সে কোচিং করাচ্ছে, তার কোনো দায়বদ্ধতা নেই অন্য কোচেসদের, মানে অন্য স্টুডেন্টদের প্রতি, ক্লায়েন্টদের প্রতি, ফ্লোরের প্রতি, তার কোনো দায়বদ্ধতা নেই। সো এইটা একটা ব্যাপার, এটা ফরেনে হয় না, ফরেনে এতটা হয় না। একটা ফ্রেন্ডশিপ ব্যাপার থাকে ওখানে, দেখতে গেলে ছেলে মেয়ে যদি স্টুডেন্ট হয়, দুজনকে ইকুয়ালি দেখা হয়, সেটাই হওয়া উচিত। টাকার জন্য করে। আর ব্যাপারটা হচ্ছে যে কোনো বড় খুব পয়সাওয়ালা ঘরের প্রফেশনের, মানে এই প্রফেশনে আসে না, মোস্টলি পয়সাওয়ালা ঘরের ছেলেমেয়েরা এই প্রফেশনে আসতে চায় না, আসে না। এবং যাদের টাকা পয়সা আছে তারা জিম খোলে, তারা ট্রেনার হতে চায় না, তারা জিম ওনার হতে চায়, জায়গায় টাকা আছে। হ্যাঁ, জিমটা তো একটা ভালো বিজনেস, ফ্যাশন, কমিউনিটি, গ্ল্যামার, বিজনেস টু বিজনেস, আর প্রচুর করে আড্ডা দাও। প্রবলেমটা আমাদের ইন্ডাস্ট্রিতে ট্রেনারদের মধ্যেই আছে, যার জন্য এই রেসপেক্ট, সেরকম লেভেলে রেসপেক্ট পাচ্ছে না যেটা একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, অবশ্যই অ্যাডভোকেট লেভেলে যে প্রফেশনটা রেসপেক্ট। যদি ঘোড়াগাড়ি চলছে তো দোষটা, ঘোড়া যদি ভুল থেকে যাচ্ছে ঘোড়াগাড়িকে নিয়ে, তাহলে দোষটা ঘোড়ার নয়, যে সারথি যে ঘোড়াটা চালাচ্ছে তার দোষ। তো কোচেসরা চালাচ্ছে ইন্ডাস্ট্রিটা, এটা ওদের দোষ, ওদের রেসপন্সিবিলিটি। এগুলো কোচেসদের কি চেঞ্জেস আনা উচিত? প্রফেশনালিজম, একটাই কথা, প্রফেশনাল হও, আর কিছু বলবো না, জাস্ট প্রফেশনাল হও, একটাই কথা, শেষ কথা। প্রফেশনালিজম আনো, শেখো প্রফেশনালিজম কাকে বলে, পাঞ্চুয়াল হও, যে প্রমিসেস গুলো করছো ভেবে করো, সেগুলো পুরো করতে পারবে তো, মিথ্যে প্রমিসেস গুলো করো না। কেউ মিথ্যে প্রমিস করে, এই যে 3 মাসের মধ্যে কমিয়ে দেবো তোমাকে, একদম তোমার ড্রিম বডিতে এনে দেবো। আমি তো এমনও ক্লায়েন্ট পেয়েছি যে নাকি নিজের ফ্রেন্ডের সাথে ড্রিঙ্ক করার পর করেছে, বেট নিয়েছে যে 1 বছরে সে যদি 6 প্যাক, সে টামি কোনোদিনও ওয়ার্কআউট করেনি, স্পোর্টসেই থাকেনি, তো হ্যাঁ সে নাকি 1 বছরে 6 প্যাক বার করতে পারলে 5 লাখ টাকা কি বেট হয়েছে দুটো ফ্রেন্ডের মধ্যে চ্যালেঞ্জ। যদি হারে তাহলে 5 লাখ টাকা দিতে হবে, যদি 6 প্যাক বার করতে পারে 1 বছরে 5 লাখ টাকা না, পারেনি, অবশ্যই পারেনি, সে হেরেছে। টাকা দিয়ে তো ফিটনেস কেনা যায় না, তো টাকা দিয়ে ফুড কেনা যায়, সাপ্লিমেন্ট কেনা যায়, এসি কেনা যায়, জিম মেম্বারশিপ কেনা যায়, মানে ফিটনেসকে আর্ন করতে হয়, তাহলে তুমি যখন বলছো যে একটা ট্রেনারের মধ্যে একটা আদর্শ থাকা উচিত, একটা নীতি থাকা উচিত, প্রফেশনাল থাকা উচিত, মানে তাকে একটা প্রফেশনাল হতে হবে, একদম এই প্রফেশনটাকে সিরিয়াস নিতে হবে, একদম। তো একটা আইডিয়াল ট্রেনার বা আইডিয়াল, তোমার দৃষ্টিকোণ দিয়ে যে নেক্সট 5 to 10 ইয়ার্স ফিটনেস ইন্ডাস্ট্রিতে কি চেঞ্জেস আসতে পারে, এবং ওই চেঞ্জেস গুলো মানে মার্কেটে যদি ট্রেনাররা অ্যাডাপ্ট না করে তো তারা পিছিয়ে যাবে, এমন কি চেঞ্জেস আসতে যাচ্ছে? ইম্পর্টেন্ট, সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি একটা অ্যাজাম্পশন নিজে থেকে করেছি, মানে আমি প্রশ্নের জন্য নয়, আমি নিজে থেকেই করেছি। আমার 7 থেকে 10 বছরের অ্যাজাম্পশন আছে ফিটনেস ইন্ডাস্ট্রিকে নিয়ে। সো আসছে টাইম কি হবে, মানুষ জিমে যাবে একটা ক্যাটাগরি জিমে যাবে, আরেকটা ক্যাটাগরি ওপেন ওয়ার্কআউট করবে,
বুট ক্যাম্পস করবে, ওপেন নেচারে ওয়ার্কআউট করবে, পার্সোনাল ট্রেনিং, গার্ডেন, টেরেস, এনিওয়্যার। ফিটনেসটা খুব ফ্লেক্সিবল হয়ে যাবে, আর পুরো জিম সেগমেন্টটা আলাদা হয়ে যাবে, আর পার্সোনাল ট্রেনিং সেগমেন্টটা পুরোপুরি আলাদা হয়ে যাবে। আমার মনে হয় জিম থেকে বোধহয় এটা বেরিয়ে যাবে। জিম একটা গ্রুপ ব্যাপার, একটা কমিউনিটির ব্যাপার, সবার ব্যাপার। তো এখানে হতে পারে না, এটা 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 জোর করে ঢোকানো হয়েছে জিমে পার্সোনাল ট্রেনিংটা। এখন হয়তো কামাচ্ছে, এখন হয়তো না, ডেফিনেটলি পার্সোনাল ট্রেনিং থেকে কামাচ্ছে, ট্রেনারদের থেকে জিমরা বেশি কামায় পার্সোনাল ট্রেনিং থেকে। কিন্তু এটা 7-10 বছরে চেঞ্জ হবে। কি হবে, যারা ভালো ট্রেনার্স তারা আলাদা হয়ে যাবে, তারা ইন্ডিভিজুয়ালি নিজের একটা ব্র্যান্ড হয়ে যাবে। প্রত্যেকে হয়তো নিজেদের একটা ব্র্যান্ড খুলবে, ওয়েবসাইট খুলবে, অ্যাপ খুলবে। এখন সবকিছু খুব স্মার্ট হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। নিমেষের মধ্যে 3-4 দিনের মধ্যে ওয়েবসাইট খুলে যায়, কোনো ব্যাপারই না। সো সেটা হবে। এআই এর খুব বেশি ইউজ হবে আসছে যে সময়। এআই ইউজ যেমন এআই এর যেমন আমি কিছু অ্যাডভান্স টুলস যার মধ্যে মাল্টিপল এক্সারসাইজেস করা যাবে অ্যাট আ স্পট, কম জায়গার মধ্যে, মানে একটা কম্প্যাক্ট টাকা ইনভেস্ট করে মানুষ কম জায়গার মধ্যে প্রচুর এক্সারসাইজ করতে পারবে। সে ঘরকেই ইভেন যে কোনো জায়গাকে সে জিম বানিয়ে ফেলতে পারবে, এমন কিছু টুলস আসবে। আরো স্মার্ট হবে সোশ্যাল মিডিয়া। এবং এখনো যারা সোশ্যাল মিডিয়ার গতিটা, পদ্ধতিটা ধরে নিতে পারেনি, তারা ধরে নাও, কারণ আসছে 5 বছর যে লেভেলে ফাস্ট হতে চলছে জিনিসপত্র, যারা লেজি তারা ধোপে টিকবে না, মানে মধ্যে কথা তারা টিকবে না। এবার হচ্ছে সার্ভাইভাল অফ দ্য স্মার্টেস্ট, এই হচ্ছে ব্যাপার। তো স্মার্ট হও, নতুন সার্ভাইভ করতে পারবে না। সো তোমার কথাই সাম আপ করি, তার মানে তুমি 1 নম্বর যেটা বললে যে দুটো ক্যাটাগরি তৈরি হবে, একটা হচ্ছে একটা সেগমেন্ট জিমে যাবে, একটা সেগমেন্ট বাড়িতে ট্রেনার হায়ার করে নেবে বা আউটডোর ট্রেনিং করবে। অ্যাকচুয়ালি জিমে তারা যাবে যাদের কাছে সময় আছে, কারেক্ট। আর যারা খুব ব্যস্ত হয়ে যাবে তারা বাড়িতে পার্সোনাল ট্রেনার, বাড়িতে বা ট্রাভেলিং করছে, তারা বিজনেস ট্যুরস করছে, তারা ফিটনেসে ইনভলভ থাকবে বাট স্মার্টলি। তারা জিম ব্যাগে করে নিয়ে ঘুরে বেড়াবে। আর সেকেন্ড থিং হচ্ছে তুমি যেটা বললে যে এআই খুব বেশি করে ইমপ্লিমেন্ট হবে ট্রেনিং এর মধ্যে, এবং বিভিন্ন টুল বেরোবে বা ইকুইপমেন্ট বেরোবে যেটা পোর্টেবল থাকবে এবং ক্লায়েন্টরা যেখানে সেখানে ট্রেনিং করতে পারবে। আর তুমি বলছো যে সোশ্যাল মিডিয়ার যারা যেসব ট্রেনাররা ইউজ করতে পারে না, এখন সোশ্যাল মিডিয়া, টেকনোলজি, ভিডিওগ্রাফি, তারা পিছিয়ে থাকবে। যারা এখনো গ্র্যাপ করতে পারেনি বিষয়গুলোকে, এখনো সোশ্যাল মিডিয়া সাইকোলজিটার রিদমটা এখনো যারা বুঝতে পারেনি, তারা শিখে ফেলো, গ্র্যাপ করে নাও। লেট হয়ে গেলে তুমি এই ট্রেনার ধরতে পারবেন না।